ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দশম শ্রেণীর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার অঙ্কের সমাধান করছি। যারা যারা এবছরের দশম শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কগুলো খুব কাজে দেবে। প্রথম অঙ্কটা আলিপুরদুয়ার হাই স্কুলের প্রথম অঙ্ক। সঠিক উত্তর নির্বাচন করতে বলছে। আসল ও এক বছরের সুদ আসলের অনুপাত হচ্ছে 20:21 হলে বার্ষিক সুদের হার কত হবে? এই যে চারটা আছে, চারটার মধ্যে একটা উত্তর হবে। এখানে আসল ও এক বছর সুদ আসলের অনুপাত বলা আছে 20:21 আমি লিখলাম, তুললাম। আসল হচ্ছে পি সমান সমান হচ্ছে আসল পি সমান সমান যে আসল আর এক বছর সুদ আসল বলছে 20:21, তাহলে হচ্ছে আমি এখানে 20-এর সঙ্গে একটা এক্স দিলাম, এক্স গুণ করে দিলাম 20x, তাহলে হচ্ছে অনুপাত থাকলে হচ্ছে এক্স এক্স বা ওয়াই, যে কোনো একটা দিয়ে লিখতে হয় আর কি। তো তাহলে আসল ধরলাম হচ্ছে 20x, আর হচ্ছে সুদ আসল হচ্ছে কত 21x ধরলাম। তাহলে সুদ আসল বলতে কিন্তু সুদ আর আসল মিলে হচ্ছে সুদ আসল। তাহলে হচ্ছে আসল যদি 20x হয়, তাহলে সুদ আসল যদি 21x হয়, তাহলে সুদ কত? সুদ হচ্ছে i সমান সমান 21x মাইনাস 20x সমান সমান 21 থেকে 20x বদলে x। এবার সময় হচ্ছে সময় এক বছর, টি সমান সমান এক বছর, সুদের হার হচ্ছে 8%। ধরে নিলাম সুদের হার দিলাম 8%। তাহলে বার্ষিক সুদের হারটা বের করতে বলছে 8% বের করতে বলছে। তাহলে হচ্ছে আই ইকাল টু পিটিআর বাই 100, পি এর মান হচ্ছে কত 20x, আর টি এর মান 1 আর আর এর মান আর বাই হচ্ছে 100। এবার এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, এই যে 100 শূন্য আর 20 শূন্য, তাহলে আর হচ্ছে 2 দিয়ে 10কে 5 গুণ 10, তাহলে এখানে কি থাকছে এক্স। এই যে এখানে এই এক্স এর সঙ্গে এই এক্স কাটা যায়, সমান সমান দুই পাশে একই থাকলে এখানে কাটা যায়। তাহলে এখানে কি থাকলো 1 থাকলো, তাহলে 1 সমান সমান এই যে আর বাই 5, তাহলে এখানে আর সমান সমান 5, তাহলে আর সমান সমান একের সাথে এক দেওয়া যায়, আর এর সঙ্গে এক গুণ করলে এবার আর সমান সমান 5 গুণ 1 5, তাহলে হচ্ছে আর সমান সমান কত আসলো 5, তাহলে আর পার্সেন্ট সমান সমান 2% নেবে 5%। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে উত্তর। এরপর অঙ্কটা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের এক বছরের চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে x টাকা এবং এক বছরের সরল সুদ হচ্ছে y টাকা হলে পরে এই যে নিচের যে বিষয়গুলো আছে এর মধ্যে হচ্ছে কোনটা হবে? তো তাহলে সরল সুদের নির্দিষ্ট শতকরা সুদের হারটা হচ্ছে দুই ক্ষেত্রে একই আছে, চক্রবৃদ্ধি সুদের হারের ক্ষেত্রে একই আছে এবং সরল সুদের ক্ষেত্রে একই আছে। এবার আর হচ্ছে কি সময়টা একই আছে 1 বছর। তো আমি হচ্ছে প্রথমে সরল সুদের ক্ষেত্রে লিখলাম পি সমান সমান x টাকা, আর টি সমান সমান 1 বছর, সুদের হার হচ্ছে 8%, ওরকম বলে দিয়েছে। সরল সুদ হচ্ছে কত? সরল সুদ হচ্ছে সরল সুদ এখানে বলা আছে এই সরল সুদ হচ্ছে y টাকা। এখানে সরল সুদ হচ্ছে আই সমান সমান y টাকা লিখলাম। তো তাহলে এখানে আবার সূত্রটা হচ্ছে আই ইকাল টু পিটার বাই 100, পি এর মান হচ্ছে এক্স বসালাম, আর হচ্ছে টি এর মান হচ্ছে 1 বসলাম, আর হচ্ছে আরটা আরই, আর হচ্ছে আরই, আর হচ্ছে 100। এবার এখানে তাহলে আই এর মান কত? আই ইকাল টু তো ওয়াই বসালাম, তাহলে এখানে এক্স গুণন 1 গুণন আর এক্স আর বাই 100 এটা থাকলো। এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আসলটা কি থাকবে? আসল x টাকা, সময় হচ্ছে কত টি সমান সমান কত এক, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হচ্ছে সময়টা হচ্ছে এন দিয়ে লেখা হয়, এতে এন সমান সমান 1 বছর চক্রবৃদ্ধি সুদ।
হচ্ছে আই সমান সমান এক্স টাকা, এখানে ওরা হচ্ছে এক্স টাকা লিখে দিয়েছে, বলে দিয়েছে। তো সমূল চক্রবৃদ্ধিতে কী হচ্ছে, সূত্রটা হচ্ছে কি পি গুণন 1+r/100 মানগুলো বসাই দেবো। পি এর মান এক্স, 1 তো 1, মানে প্লাস r/100 n এর জায়গায় হচ্ছে 1। তো তাহলে এখানে সুদটা কত হবে, তাহলে সুদটা হচ্ছে এই যে এটা হচ্ছে সমূল চক্রবর্তী যেটা, তাহলে এটার থেকে কী বাদ দিতে হবে, আসলটা বাদ দিতে হবে। তাহলে সমূল চক্রবর্তী মানে সুদ আসলে, তাহলে পি গুণন এই যে পি এর জায়গায় যে এক্স, তাহলে এক্স গুণন 1+r/100 তাহলে এটার থেকে এক্স বাদ দেবো, তাহলে এটা বিয়োগ এক্স। তাহলে এখানে কী করলাম, দেখো এক্স যে গুণ এক্স গুণন 1x, তাহলে এক্স গুণন r/100, তাহলে এখানে এক্স এক্স কাটবো, তাহলে কি হচ্ছে r/কত 100। তাহলে এখানে সুদটা কত পেলাম আমরা, হচ্ছে x/100, আর এখানেও কিন্তু সুদটা পাইছি কত, এখানে সুদটা x/100। তাহলে আছে অপশন নম্বর সিটা হচ্ছে উত্তর হলো, অপশন নম্বর সিটা হচ্ছে x=y। এরপর অঙ্কটা কোন শর্তে ax² + bx + c = 0 সমীকরণ একটি বীজ শূন্য হবে। তো এবার একটি বীজ যেহেতু শূন্য হবে বলছে, তো আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা আমরা আগে লিখব। তো ax² + bx + c = 0, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তো তাহলে এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ হলে কিন্তু কী হয়, a ≠ 0 হয়। আমরা জানি a ≠ 0, আমি এটা লিখলাম, এটা দ্বিঘাত সমীকরণ। এবার যেহেতু সি এর মান শূন্য, তাহলে c = 0 হলে পরে সি এর মান শূন্য বসাবো, তাহলে সি এর মান শূন্য বসালাম, শূন্য। তাহলে ax² + bx = 0। তাহলে হচ্ছে এই যে এখান থেকে এক্স, এখান থেকে x² আর এক্সের থেকে এক্স কমন নেব, তাহলে এখানে হচ্ছে এক্স কমন হলে কী থাকবে, ax² এক্স কমন হলে পরে এক্স থাকবে, মানে প্লাস বি থাকবে সমান সমান 0। এবারে যে দুটো রাশির গুণফল এক্স গুণন ax + b সমান সমান 0 হলে পরে হয় x = 0 হবে, না হয় ax + b সমান সমান 0 0 হবে। তাহলে এই যে এখান থেকে কিন্তু আমরা পেলাম x = 0, তাহলে একটা মান 0 হবে। তো কখন, সি এর মান যখন হচ্ছে 0 হচ্ছে, তাহলে অপশন নাম্বার কী হচ্ছে, অপশন নম্বর সি। তাহলে এখানে অপশন নম্বর সি হলো। এবার পরেরটা √45 করণীয় নিরসক উৎপাদক হচ্ছে কত, √x হলে পরে x এর ক্ষুদ্রতম মান কত। এখানে করণীয় নিরসক উৎপাদক মানে কি দিয়ে গুণ করলে পরে হচ্ছে এখানে হচ্ছে করণীযুক্ত টার্মটা থাকবে না। এবার কাকে, এই যে হচ্ছে √45কে, যেহেতু √45 করণীয় উৎপাদক √x হলে পরে, যেহেতু √x, তো তাহলে আমি কী করবো, এখানে আগে হচ্ছে √45টা বের করে নেবো। √45 সমান সমান হচ্ছে 5 নং 45, তো 9 মানে 3 গুণন 3 লিখলাম 5। এবার 3 গুণন 3 হচ্ছে রুটের ভিতর 2টা 3 মানে একটা দিন বেরোবে, তাহলে 3√5। এবার দেখো, তাহলে √45 মানে কিন্তু হচ্ছে 3√5, তাহলে 3√5কে কী দিয়ে গুণ করলে পরে হচ্ছে করণীযুক্ত টার্ম থাকবে না, হচ্ছে তাহলে এখানে হচ্ছে যে এক্সের ক্ষুদ্রতম মান বের করতে বলি, সুতরাং হচ্ছে এখানে হচ্ছে যেহেতু এর হচ্ছে এইটার একটা নিরসক উৎপাদক বলতে √x, কতটা এক্সের ক্ষুদ্রতম মান হবে কত, 3। তোমরা একটু লিখতে পারো, যেহেতু 3√5 করণে, এটা লিখলে আর শুধু করণ নিরসক উৎপাদক √x। তাহলে এখানে দেখো এই যে এটা হচ্ছে করণ নিরসক উৎপাদক কত হচ্ছে √x, তাহলে হচ্ছে √x এর জায়গায় কত বসাবো, এখানে যদি 5 বসাই তাহলে কিন্তু এটা, অর্থাৎ এখানে যদি আমরা √x এর জায়গায় কত বসলাম হচ্ছে 5, তাহলে এটা বসলে কিন্তু এটা হচ্ছে করণ নিরসক উৎপাদক হয়ে যাবে। তাহলে উত্তরটা কত হবে, তাহলে এর ক্ষুদ্রতম মান হচ্ছে 5। তাহলে উত্তরটা লিখে দেবে, এর ক্ষুদ্রতম মান হচ্ছে 5। এরপর ও কেন্দ্রবৃত্তের এবি একটি ব্যাস পি পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু অ্যাঙ্গেল পিওএ সমান সমান পিওএ সমান 120 ডিগ্রি হলে পরে পিবি ও এর মান কত হবে।
আমি ছবিটা আঁকছি এখানে। নম্বর 5 নম্বর অঙ্কটা, এই যে এটা হচ্ছে একটা অকেন্দ্রীয়, এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত, এ বি হচ্ছে এটা ব্যাস। তো তাহলে এই পি বিন্দুটা হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা একটা বিন্দু। তাহলে এবার কী করলাম, এদিকে হচ্ছে এপি আর হচ্ছে বিপি যোগ করলাম, এপি আর বিপি যোগ করলে পরে কত পেলাম আমরা, হচ্ছে এই একটা ত্রিভুজ পেলাম। আর এখানে দেখো পি ও এ, এই যে এই কোণটা কিন্তু বলা আছে পি ও এ, এই কোণটা বলা আছে 120°। তাহলে আমি লিখলাম অ্যাঙ্গেল পি ও এ 120°। তাহলে এটা যদি 120° হয়, তো তাহলে হচ্ছে পি ও বি, তাহলে এই পাশে পি ও এ, এইটা যদি 120° হয়, তাহলে পি ও বি এটা কত হবে, তাহলে এই যে এই বারটা কত, তাহলে এই বারটা হচ্ছে 180 থেকে হচ্ছে 120 বাদ যাবে। কেন? কারণ হচ্ছে যেহেতু এ বি হচ্ছে একটি সরল রেখা। তো তাহলে এখানে আমরা কী পেলাম, পি ও বি পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে পিবি, পিপি ওটা বের করতে হবে। এবার দেখো এইটা হচ্ছে কত পেলাম, 60° পেয়ে গেলাম। আবার যেহেতু হচ্ছে এই যে পি পি ও, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের হচ্ছে পিও আর হচ্ছে ও বি হচ্ছে কি হচ্ছে সমান হবে। তো সমান হওয়ার জন্য যে ত্রিভুজের দুটো বাহু সমান হবে, তো সেই ত্রিভুজের দুটো কোণও সমান হবে। তাহলে এখানে কোণ আর এখানে কোণ হচ্ছে সমান হবে। তো তাহলে এই যে যেহেতু হচ্ছে ওপি সমান সমান ওপি, তাহলে সুতরাং অ্যাঙ্গেল হচ্ছে পি বি ও, এই কোণটা তাহলে কী হবে, এই কোণটা 180 থেকে 60 বাদ দিতে হবে, বাই 2 করলে চলে আসবে। তাহলে 180 বিয়োগ হচ্ছে 60 মানে হচ্ছে 120, তাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে পরে 6 × 12, তাহলে কত হলো 60°। তাহলে এই যে এই কোণটা 60°, তাহলে স্বভাবতই এটা 60° হলে পরে এটাও 60° হবে। কারণ তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কিন্তু পি বি ও, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তো তাহলে উত্তরটা কত হলো, তাহলে উত্তরটা হচ্ছে 60°, অপশন নম্বর এ। এবার এরপরে পাশের চিত্রের ও বৃত্তের কেন্দ্র এ বি ব্যাস, এ বি সি ডি এক বৃত্ত হচ্ছে চতুর্ভুজ হলে পরে এডিসি, এই যে এ ডিসি এই কোণটা দেওয়া আছে 120°। তাহলে হচ্ছে বিএসি, বিএসি এই কোণটা আমাকে বের করতে বলেছে। দেখো এখানে এই হচ্ছে ছবি, এখানে হচ্ছে এ ডি সি, এই যে কোণটা এখানে বলছে 120°, এডিসি এডিসি এই কোণটা 120° বলছে, ছবিতেও আছে দেওয়া। তো তাহলে এডিসি যে 120° হয়, তো তাহলে অ্যাঙ্গেল এ বি সি, তাহলে এই কোণটা কত হবে, এ বি সি এই কোণটা কী হবে, তাহলে এই কোণটা হচ্ছে 180 থেকে 120 বাদ যাবে। কেন? কারণ এই কোণটা আর এই কোণটা, এই যে ত্রিভুজটা এ বি সি ডি, এই বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কিন্তু সম্পূরক হয়। তাহলে একটা 120° হলে অবশ্যই অপরটা 180 থেকে 120° বাদ দিলে পরে চলে আসবে। তাহলে এখানে কত আসছে, তাহলে 180 বিয়োগ 120, তাহলে 60°। তাহলে আমরা এই যে এই কোণটা এ বি সি এটা 60° পেয়ে গেলাম। এবার যখন এটা 60° পেয়ে যাব, আবার তাহলে হচ্ছে বি এ সি এই কোণটা, এই কোণটা কিন্তু 90°। যে এখানে সিতে যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা কিন্তু এ বি সি এর সিতে হচ্ছে 90° উৎপন্ন হয়েছে। কারণ হচ্ছে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। তো তাহলে এখানে এটা যদি 90° হয়, কোণটা সিতে যে কোণটা, এটা যদি 90° হয়, এটা যদি 60° একটু পেলাম, তাহলে এই কোণটা তাহলে কত হবে, এই কোণটা তাহলে 180 থেকে 90 আর 60° যোগ করে বাদ দিলেই হয়ে যাবে। তাহলে 180 বিয়োগ হচ্ছে 90 যোগ 60 কত, 150 থেকে 180 থেকে 150 বাদ দিলে কত হবে, 30° হবে। তাহলে এটা হয়ে গেল উত্তর 30°। তাহলে অপশন নম্বর সি উত্তর হয়ে গেল। এবার নম্বর 2, 10% হারে সরল 10% হার সুদে কত বছরে আসল ও সুদের হার 3:2 হবে। এবার যেহেতু
কত বছরে বলতে, তাহলে আমি ধরি টি বছরে 10%, টি বছরে 10% হারে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত কী হবে? 3:2 হবে। আমি এটা একটু লিখে নিলাম। এবার তাহলে এখান থেকে যেহেতু আসল হচ্ছে কত, আসল আর সুদের অনুপাত বলতে 3:2, তাহলে আসল লিখবো 3x আর সুদ লিখবো 2x। আর সময়টা কত? টি বছর, টিটা বের করবো, এবং হচ্ছে সুদের হার কত? 8% মানে 10%। তাহলে এখান থেকে I=P/100, তাহলে আই এর মান হচ্ছে কত? সুদটা কত? 2x, আর হচ্ছে পি এর মান 3x, আর টি এর মান বেরোবে, আর এর মান কত? 10, আর এখানে 100। তাহলে এই 0 0 কাটবো, তাহলে এখানে কত পেলাম? তাহলে এখানে দেখো হচ্ছে দুই পাশে এক্স এক্স কাটা যায়, এই এক্সের সঙ্গে এক্স কাটা যায়। তো তাহলে এখানে 3 × t 3t সমান সমান এখানে 2 × 10 10 20। তাহলে এখান থেকে বা t সমান সমান 20 বাই কত? 20/3। তাহলে এখন 20কে 3 ভাগ করলে কত হবে? 20-র মধ্যে 3, 3 6 18। এবার 20 থেকে 18 বাদ দিলে 2। এবার তাহলে হচ্ছে 2/3, 6 সমস্ত 2/3, এটা হচ্ছে উত্তর। এরপরে অঙ্কটা মানের, তো এখানে কত বছরে 6 সমস্ত 2/3, এটা উত্তর লিখে দেবে। এরপরে অঙ্কটা মানের ঊর্ধ্বক্রমে লিখতে বলছে 4√3, 5√2, 10√14। এদের মধ্যে কি সবচেয়ে ছোটো, তার থেকে একটু বড়ো, তার থেকে একটু বড়ো সাজিয়ে লিখতে হবে। তো তাহলে এখানে দেখো 4√3কে লিখলাম হচ্ছে রুট দিয়ে, মানে 4কে হচ্ছে রুটের ভেতরে নিয়ে গেলাম, তাহলে কেমন হবে? তাহলে 4 হচ্ছে 2টা 4 লিখলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা জানি রুটের ভেতরে 2টা 4 মানে একটা 4 বাইরে, তাহলে এটা, তাহলে এখানে 4 4 16, 16 × 3 3 48, তাহলে রুট 48 হলে থাকলো। এরপরে 5√2কে লিখলাম, 5 হচ্ছে রুটের ভিতরে 2বার লিখলাম, একটা √2, তাহলে 5 5 25 × 2 50। ঠিক একইভাবে 10কে রুটের ভিতরে 2বার লিখলাম, তাহলে রুটের ভিতরে 2বার মানে রুটের বাইরে একবার, তাহলে কত হলো? তাহলে 10 10 100, 100 গুণন হচ্ছে 14, তাহলে কত হবে? 1400 হবে। তাহলে বাস, তাহলে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ রুটের ভিতরে সব থেকে ছোটোটা কি? √48, মানে এই যে 4√3, তাহলে মানে ঊর্ধ্বক্রম কী হলো? 4√3, তার থেকে একটু বড় হতো 5√2, তাহলে 50। সব থেকে বড় হচ্ছে কত? রুটের ভিতরে 1400, তাহলে কত হলো? 10√, কত? 14, 10√14 বসিত হয়ে গেল। এরপরে নাম্বার 2, নাম্বার 3, একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জায়ের দূরত্ব যদি 4 সেমি হয়, তাহলে ওই জায়ের দৈর্ঘ্য কত? প্রথমে ছবি এঁকে নেবে। এই হচ্ছে একটা বৃত্ত, ও কেন্দ্র বৃত্তের হচ্ছে কি বলছে? ব্যাসার্ধ বলছে 4 সেমি। তাহলে ব্যাসার্ধ এখানে ও ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি বলা আছে। তাহলে হচ্ছে ওবিটা হচ্ছে এই যে এখান থেকে এটুকু, ওবিটা হচ্ছে ব্যাসার্ধ কত লিখলাম? 4 সেমি। ব্যাসার্ধ বলতে কত? 10 সেমি, তাহলে ওপি হচ্ছে 10 সেমি লিখলাম। আর হচ্ছে এই কেন্দ্র থেকে একটি জায়ের, এই যে এখানে হচ্ছে এবি হচ্ছে একটি জ্যা, এবি জায়ের দূরত্ব কত? 4 সেমি। তাহলে এবি জায়ের হচ্ছে দূরত্ব কত? 4 সেমি। তাহলে আমি লিখলাম হচ্ছে কত? ওপি সমান সমান হচ্ছে 4 সেমি। তাহলে ও কেন্দ্রবৃত্তের, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, যার ও বিন্দু থেকে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 4 সেমি। সুতরাং ওপি ইকুয়াল টু, এই যে এবার হচ্ছে দূরত্ব 4 সেমি থাকলে সুতরাং ওপি ইকুয়াল টু কত সেমি? 4 সেমি। তাহলে এবার যেহেতু ওপি যেহেতু লম্ব হচ্ছে এবি এর উপর, দূরত্ব সবসময় লম্ব হয়, ওপি লম্ব এবি, তাহলে হচ্ছে ওপি লম্ব এবি হলে এবি সমান সমান পিবি হবে। তো আবার এটা গেল। তো তাহলে আমাদের এই যে
ত্রিভুজটা ওপিবি, এই ত্রিভুজের ওবিটা কত 10 সেমি, ওপিটা কত হচ্ছে 4 সেমি। তাহলে আমরা হচ্ছে পিবিটা বের করবো। আমরা পিবিটা বের করবো, তাহলে এখানে ও পিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই যে ওপিটা অতিভুজ হবে। তাহলে অতিভুজের স্কোয়ার ওবি স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার প্লাস হচ্ছে পিবি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার ওবি কত 10 স্কোয়ার, আর ওপি হচ্ছে কত 4 স্কোয়ার, মানে প্লাস হচ্ছে পিবি স্কোয়ার। তাহলে হচ্ছে 10 স্কোয়ার মানে কত 100, আর 4 স্কোয়ার মানে 16, মানে প্লাস পিবি স্কোয়ার। তাহলে হচ্ছে কী লিখবো এখানে, এগুলো সব বা। তাহলে এখানে সমান সমান হচ্ছে 100 বিয়োগ হচ্ছে কত 100 বিয়োগ 16 সমান সমান ওই পাশে 16টা এই পাশে আসবে, কত হবে -16 হয়ে যাবে। তাহলে বা 100 থেকে 16 বাদ দেবে 84। তাহলে 84 সমান সমান পিবি স্কোয়ার। তাহলে এখান থেকে পিবি ইকাল টু √84। এবার √84 মানে হচ্ছে 84 মানে 2 গুণন 2 গুণন 21। তাহলে হচ্ছে রুটের ভিতর 2টা 2 মানে একটা 2 বেরোবে, 21 থাকবে। তাহলে পিবি সমান সমান কত আসছে, 2√21। তাহলে পিবিটা যদি 2√21 হয়, তাহলে এবিটা কত, তাহলে এবি হচ্ছে তাহলে এবি সমান 2 পিবি। তাহলে এবি সমান 2 পিবি। এবার হচ্ছে কারণ হচ্ছে এবিটা কিন্তু পিবি ডাবল, তো কারণ যেহেতু সমান ভাগে মানে ভাগ করে আর কি, কে পি বিন্দুতে ও পি সমান ভাগে ভাগ করে দেয় আর কি। তাহলে 2 গুণন পিবি, হচ্ছে 2√21। তাহলে 2 গুণে 4, তাহলে 4√21। এটাই হচ্ছে উত্তর সেমি। তাহলে উত্তরটা কী পাচ্ছ, যে উত্তরটা পেলে হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে কত 4√21। এরপরে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে পরে প্রথম ও তৃতীয় কোণের মান কত। বৃত্তস্থ চতুর্ভুজের কিন্তু কোণগুলোর অনুপাত যেটা আছে আমি লিখে নিলাম। বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলোর অনুপাত 1:2:3। তো তাহলে 1:2:3 যদি হয়, তাহলে কোণ 3টি তাহলে কী হবে, তাহলে 1x 2x এবং 3x। এবার এই যে ধরো একটা ছবি, এই যে এটা যদি একটা বৃত্তস্থ কি হয় চতুর্ভুজ হয়, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের তাহলে হচ্ছে বিপরীত কোণগুলো এটা যদি প্রথম কোণ হয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, মানে ওরা এই 3টা কোণই বলছে, কয়টা বাদ দাও, তাহলে এই কোণ বিপরীত কোণগুলো অনুপাত বিপরীত কোণগুলোর সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে এতে যে কোণটা উৎপন্ন হচ্ছে কত এক্স, আর হচ্ছে সিতে কত 3x। তাহলে এক্সের সঙ্গে 3x যোগ করে 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে উপপাদ্য আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক মানে 180 ডিগ্রি। তাহলে এক্সের সঙ্গে আমরা কোণ 3টি হচ্ছে এটা x ডিগ্রি লিখে দিই, x ডিগ্রি 2x ডিগ্রি 3x ডিগ্রি। তো তাহলে এখানে x ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, তাহলে হচ্ছে এক্সের সঙ্গে 3x কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা এক্স আর 3টা এক্স 4টা এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখানে এক্স ডিগ্রি সমান 180কে হচ্ছে কী করছে 180কে দেওয়া করবো 4×16 45। তাহলে আমরা কী পেলাম, এক্স ডিগ্রি সমান 45। তাহলে এক্স ডিগ্রি যদি 45 হয়, তাহলে প্রথম কোণটা তাহলে কী আছে, প্রথম কোণটা আসলো 45 ডিগ্রি, এবং তৃতীয় কোণটা হলো কত, এখানে কত এক্স আছে বলো, 3x আছে। তাহলে 3 গুণন এক্সের জায়গায় 45 বসাবো। তাহলে 3 গুণন এক্স হচ্ছে 45। তাহলে 3 45 কত 135। এটা এগুলো উত্তর। এরপরে একটি ঘনকের আয়তন এক্স, সমগ্র তলের ক্ষেত্রফল ওয়াই, কর্ণ হচ্ছে জেড হলে পর y/z এর মান কত। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নেবে প্রথমে এই যেরকম একটা ঘনক, তাহলে এরকম একটা ঘনক। তো এই ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরে নেবে। তাহলে প্রতিটা এ যদি ধরো, তাহলে ঘনকের আয়তনটা কী হবে, তাহলে একই হবে সূত্র
বাহুর কিউব, তাহলে এখান থেকে আবার ওরা কী বলছে আয়তনটা এক্স হবে, তাহলে এক্স সমান সমান কত এ কিউব, এক্স সমান এ কিউব। এটা আবার ঘনকের সমতলের ক্ষেত্রফলের সূত্রে কি 6a², তাহলে 6a² লিখবে বর্গ একক। আবার কি বলেছে সেই সমতলের ক্ষেত্রফলটাই হচ্ছে ওয়াই, তাহলে এখানে ওয়াই সমান সমান 6a² হবে। আর ক্ষণের দৈর্ঘ্য কী হচ্ছে √a, এটা হচ্ছে সূত্র, এ দিয়া হচ্ছে √3a, তাহলে হচ্ছে √3a। এবার ক্ষণটা কি বলা আছে, ক্ষণটা বলা আছে জেড, এই যে একদম পরিষ্কার বলা আছে ক্ষণটা জেড, তাহলে হচ্ছে √3a সমান সমান জেড। তাহলে এখান থেকে আমরা কী বের করবো, এখান থেকে আমরা হচ্ছে যে যার কার মান বের করতে হচ্ছে ওয়াই বাই জেড, তাহলে ওয়াই বাই জেড লিখলাম, ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 6a² লিখলাম, আর জেডের মান কত √3a। তাহলে এর সঙ্গে a² কাটবো, এ থাকবে, তাহলে কত থাকলো 6a। আর এখানে কি করব, এখানে নিচে √3টা গুণ করবো, এখানে একটা অ্যাডিশনাল √3, এখানে √3 উপরে √3, তাহলে এই 3 আর 3 গুণ করলে কত, √3 গুণ করলে 3, তাহলে এবার √3 6। এবার এই যে এর জায়গায় মান বসাবো, এ কিউব সমান কত, এই যে এ কিউব সমান সমান এক্স, তাহলে এ কিউব সমান সমান এক্স সমান কত, উপরে হচ্ছে 1/3 পাওয়ারে গুণ করবো, তাহলে 1/3, এখানে এক্সের উপরে 1/3, আর হচ্ছে এ কিউবের সঙ্গে 1/3 গুণ করবো, তাহলে কারণ 3-এর সঙ্গে কত গুণ করলে 3 থাকে না, 1/3 দিয়ে গুণ করলে, তাহলে এখান থেকে এক্স ইকাল টু কত, এ ইকাল টু কত পাচ্ছ এক্স, এক্স টু দি পাওয়ার 1/3। এবার কাটাকাটি 3 দিয়ে 6কে 3 6, তাহলে কত 2x, 2√3 এক্স টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে উত্তর। বার্ষিক নম্বর 3, বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হলে তার নির্ণয় করতে বলছে কত টাকার বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদের হার কত হলে, বার্ষিক সুদের হারটা বের করতে হচ্ছে কত হলে পরে, কত হলে কী করতে হবে, 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। তো তাহলে এখানে আগে হচ্ছে আসলটা ধরে নেবে কত 10,000 টাকা, আর সময়টা ধরে নেবে কত বছর, এন সমান 2 বছর ধরবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত 8%, এটা আমাদের বের করতে হবে। সমূল চক্রবৃদ্ধি কত 11,664 টাকা। তাহলে আমরা জানি যে সূত্রটা আছে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। তো তাহলে আমরা কী করবো, এখানে 10,000 টাকা 2 বছর সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এন। তো তাহলে r/100, তাহলে r এর বাই 100, তাহলে পি এর জায়গায় মান বসাবো 10,000, এন এর জায়গায় মান বসাবো 2, এন ইকাল টু 2, এটা একটু এন ইকাল টু 2 বসালাম, আর হচ্ছে পি এর জায়গায় বসানো হচ্ছে কত, পি এর জায়গায় বসানো হচ্ছে 10,000 থাকলো। এবার শর্ত অনুসারে ওরা বলেছে সমূল চক্রবৃদ্ধিটা নাকি এরকম হবে কত 10,664 টাকা, তাহলে আমি এটা লিখলাম। তাহলে এখানে 1 + r/100 টু দি পাওয়ার কত 2, আর তাহলে এখানে এই যে 10,000 দিয়ে হচ্ছে এটাকে ভাগ করতে হবে, 11,664 ভাগ করলাম। এবার তোমরা গুণ করে দেখবে 10,000 মানে 100 গুণন 100 করলে হবে, আর হচ্ছে 11,664 মানে 108 গুণন 108 গুণ করে তোমরা দেখবে কত হবে, 11,664 টাকাটা হবে, 664 সংখ্যাটা হবে। তো তাহলে এখানে দেখো, এখানে 2, এখানে 2, তাহলে আমরা 2 দিয়ে উপরে হচ্ছে সরিয়ে দিলাম, তাহলে কী থাকছে এখানে 1 + r/100 সমান সমান কত হলো, এখানে 108/100, এখানে বা মানে প্লাস এই যে 1টা এদিকে নিয়ে গেলাম, সমান সমান ডান দিকে নিয়ে গেলাম, -1 হয়ে গেলো, তাহলে হচ্ছে 108/100 মাইনাস হচ্ছে 1, তাহলে বা এখানে হচ্ছে r/100, তাহলে এখানে কী করতে হবে, লসাগু করতে হবে, 100 দিয়ে 1কে গুণ করতে হবে 100, তাহলে কত হলো, তাহলে 108 বিয়োগ 100 কত 8, আর এখানে নিচে নিচে কাটা যায়, 100 কাটা যায়, তাহলে আর কত পেলাম 8, তাহলে r% সমান 8%, এটা হচ্ছে উত্তর। তো এরপরের অঙ্কটা ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6 সমস্ত 1/4 অংশ হারে হ্রাস পায়,
বর্তমানে কোনো শহরের ধূমপায়ীর সংখ্যা 33,700 এরকম করা 33,750 সালে ধূমপায়ীর জন থাকলে ধূমপায়ী 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? এখানে মোট কথা ধূমপায়ী বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা কমতেছে কত %? 6.4%। মানে 100 জনের মধ্যে 6.4% কমে, মানে অর্থাৎ 424 আর 25/4% কমে, 100 জনের মধ্যে 25/4% কমে। তাহলে হচ্ছে বর্তমানে হচ্ছে প্রতি বছর বছর 100 জন কমে, আগের বছর এত কম, এবছর কমলো, আগামী বছর কমলো, এইভাবে কমতে কমতে তারপরে হচ্ছে কোনো বর্তমান শহরে যদি কি থাকে, ধূমপায়ী যদি কত 33,750 থাকে, তাহলে 3 বছর পূর্বে কতজন ছিল 3 বছর আগে, যদি 3 বছর আগেরটা বর্তমান হচ্ছে আগেরটা পূর্বে হলে কিন্তু মাইনাস করতে হয়। আর যেহেতু ইয়ে আছে হ্রাস আছে, তো এবার এখানে মানে হ্রাস থাকার জন্য আমাদের বিয়োগ করতে হবে। লিখব 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী ছিল 1 জন, 3 বছর পরে ধূমপায়ীর সংখ্যা হবে কত? তাহলে ধূমপায়ীর সংখ্যা হ্রাস হবে x × 1 - 25/4 r/100, 25/4/100 টু দি পাওয়ার n, এর জায়গায় কত 3, তাহলে 1x × 1 - 25/4, 25/4টা এখানে লাগলাম, আর হচ্ছে এখানে 100 গুণ হলে, তাহলে 25 দিয়ে হচ্ছে 100 কে 4 25 100, 4 × 4 হচ্ছে 16, 1 - 1/16, এখানে কী করা আছে, লসাগু করা আছে ভেতরেই, হচ্ছে 16 দিয়ে হচ্ছে 16 × 1 16 মাইনাস, তাহলে 16 দিয়ে 1 বদলে কত 15/16 এটা থাকলো। এবার তাহলে ওরা কি বলেছে, 3 বছর পরে ধূমপায়ীর সংখ্যা বর্তমানে হচ্ছে শহরের হচ্ছে কত ছিল, হচ্ছে এই 33,750 জন ছিল ধূমপায়ী, 3 বছর পূর্বে হচ্ছে বের করতে বলছে। তাহলে আমরা হচ্ছে আমরা এখন ধরেছিলাম 3 বছর পূর্বে হচ্ছে 1 জন, এবার তাহলে 3 বছর পূর্বে যদি 1 জন হয়, তাহলে 3 বছর পরে তাহলে কত বেটা হবে? তাহলে আমরা 3 বছর পূর্বে হচ্ছে 1 জন এবং 3 বছর পরে কত বেদ, এবার 3 বছর পরেরটাই কিন্তু বর্তমান, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে এটার সঙ্গে এটা কত সমান হবে। এখানে আবার দেখো কি 3 বছর পূর্বে হচ্ছে আমরা 1 জন ধরলাম, আগে এখনকারটা 3 বছর পূর্বে, আর এখানে কী বের করলাম 3 বছর পরে, 3 বছর পরেরটাই কিন্তু বর্তমান। তাহলে 3 বছর পরে কত হলে এই যে x গুণন 15/16 তার টু দি পাওয়ার 3, এটাই হচ্ছে 33,750-এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে x সমান 33,750 গুণন হচ্ছে যে 16 কিউব, 16 হচ্ছে 16 3 বার গুণ হবে, 16 × 16 × 0, আর 15 হচ্ছে 15 × 15 × 15, এবার 15 দিয়ে 33,750 ভাগ করলে কত 22,250 হবে, আবার 15 দিয়ে 2250 কাটবে 150 হবে, আবার 15 দিয়ে 150 কাটবে 10 হবে, তাহলে 10 গুণন এই যে এগুলা 16 × 16 × 16 গুণ করলে কত আসবে, কত 40,960 জন, এটাই হবে উত্তর। তাহলে 40,960 জন, বাস। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। আমি এরপরের অঙ্কগুলো এরপরের ভিডিওতে দিব, তোমরা আমার চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। সবাই ভালো থাকবে এবং বন্ধুদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবে এবং শেয়ার করে দিতে বলবে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।